নমস্কার বন্ধুরা, আমি ডক্টর প্রসেনজিৎ। আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। প্রত্যেক দিনের মতো আমি বিভিন্ন রকম হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা বিভিন্ন রকম রোগের প্রতিকার সম্বন্ধে কিছু জানা অজানা কথা, কিছু ইনফরমেশন আমি শেয়ার করে থাকি আমার চ্যানেল থেকে আপনাদের সঙ্গে। আজ তার অন্যথা নয়, আজ আমার বিষয়বস্তু পোস্ট নাজাল ড্রিপ। তো পোস্ট নাজাল ড্রিপ মানে বেসিক্যালি যেটা হয় সেটা যে নাজাল প্যাসেজ বা নাজাল পোস্ট নাজাল যে ন্যারেজ যেটা রয়েছে, মানে নাকের পিছন দিকের যে অংশটা যেখানে আমরা সাইনাস হলে পরে যেখানে কাফ বা বালগাম ফেল্ড কন্ডিশনে থাকে, সেই সমস্ত যে ন্যারেজগুলো আছে সেগুলো ফেল্ড কন্ডিশন হয়ে যায় এবং সেখানে মিউকাস অ্যাগ্রাভেট করতে থাকে এবং এতটা বেশি পরিমাণে মিউকাস ফর্মেশন হয় যে সেই মিউকাসগুলো ইজিলি ড্রপ ডাউন মানে নিচের দিকে নেমে আসে টু দ্য থ্রোট। এবং এরকম অনুভূতি হয় যেন যেন গলাটা পুরো একদম কফে বা বালগেমে বা সর্দিতে ভরে গেছে, রাইট? যেহেতু আপনার গলাতে সর্দির পরিমাণ যদি বেড়ে যায় তাহলে একটা ইরিটেশন সবসময় হবে, দ্যাট হ্যাজ টু বি ক্লিয়ার আপ। একটা রিফ্লেক্স অ্যাকশন কাজ করবে যাতে করে পুরো যে মিউকাসটা আছে সেটাকে এক্সপেল করে দেওয়া যায়। তো সেরকম একটা ইরিটেশন সবসময় একটা থ্রটের মধ্যে থাকবে এবং তার ফলে কিন্তু যে অনুভূতিটা তৈরি হয় সেটাকে আমরা পোস্ট নাজাল ড্রিপ বলি। বেসিক্যালি পোস্ট নাজাল ড্রিপটা কিন্তু আর নতুন করে কোনো রকম কোনো সমস্যা নয়। ইট পোস্ট নাজাল ড্রিপস ক্যান সিন ইন কেস অফ ক্রনিক cough and cold. It can be seen in case of chronic rhinitis. It can be seen in case of chronic sinusitis also. It may be allergic sinusitis, but in that particular case, PND can be formed. Okay. তো এই পিএনডি সম্বন্ধে আমরা তার সিমটমস আর তার ডিটেল ডেফিনেশন, তার কজেটিভ মেকানিজম এবং দ্য ফ্যান্টাস্টিক কিউরেটিভ হোমিওপ্যাথিক মেডিসিন সম্বন্ধে বলবো। সঙ্গে থাকুন, জুড়ে থাকুন। শুরু করার আগে সেই বিশেষ কথাটা, যারা আমার চ্যানেলে প্রথম, যারা আমার চ্যানেলটা দেখছেন অথচ এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তাদের কাছে রিকোয়েস্ট তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন আপনার পরিচিত বন্ধুবান্ধবদের মধ্যে এবং অবশ্যই বেল আইকনটা ক্লিক করে দেবেন যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনি পেতে থাকেন। আর যারা আমার চ্যানেলে পুরনো, যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ মনের গহীন গভীরতা থেকে। তো শুরু করা যাক, চলুন। আজকের বিষয়বস্তু পোস্ট নাজাল ড্রিপ। তো ইন্ট্রোতে আমি যেটা বলেছিলাম পোস্ট নাজাল ড্রিপের ব্যাপারে, পোস্ট নাজাল ড্রিপে ইটস আ ট্রিভিয়াল প্রবলেম। ট্রিভিয়ালস মিনস ইটস ভেরি কমন, মানে ভেরি কমন কজ। এটা সামান্য কাফ অ্যান্ড কোল্ড হলে পরেই, সেটা যদি আনট্রিটেড কন্ডিশনে থাকে বা ধরুন রিপিটেটিভ অ্যাটাক অফ কাফ অ্যান্ড কোল্ড ডিউ টু আপনার ওয়েদার চেঞ্জ, ডিউ টু অ্যালার্জেটিক ম্যানিফেস্টেশন, গ্যাস, অ্যাসিডিটি, প্রেগনেন্সি অর এনি আদার এলস, যদি এরকম কোনো রকম সিমটমসের জন্য বারবার আপনার এই পিএনডি ফর্মেশনটা হয়, তাহলে কিন্তু যেটা হবে সেটা একটা ইরিটেশনের তৈরি হবে। বারবার একই সমস্যার মধ্যে আপনি পড়লে পরে ইউ আর সাফারিং উইথ লং কাইন্ড অফ ডিজিজ। বেসিক্যালি পোস্ট নাজাল ড্রিপ ঘটনাটা বা সমস্যাটা তৈরি হয় অন্য কোনো সমস্যার ফলে। ইটস নট দ্যাট কাইন্ড অফ ডিজিজ যে পোস্ট নাজাল ড্রিপ নিজে নিজে তৈরি হয়, অন্য কোনো সমস্যার ফসলে কিন্তু পোস্ট নাজাল ড্রিপ তৈরি হয়, রাইট? এবার ঘটনা যেটা সেটা হচ্ছে এই সমস্যায় বা এই রোগের ক্ষেত্রে যে জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পোস্ট নাজাল ড্রিপের ক্ষেত্রে ইরিটেশনটা ভীষণ হয় পেশেন্টদের ক্ষেত্রে, বিকজ অফ দ্য কাফ অর দ্য বালগাম ড্রয়িং ডাউন টু দ্য থ্রট, গলার দিকে নেমে আসে এবং কনস্ট্যান্টলি একটা কনস্ট্যান্টলি হকিং পেশেন্টের মধ্যে ফিল করা যায়। দে আর স্ট্রাগলিং টু ক্লিয়ার আউট দ্য থ্রটস, সবসময় গলা ক্লিয়ার করতে শুরু করেন এবং ফর দ্যাট পার্টিকুলার রিজন দে আর হকিং ভেরি স্ট্রংলি, প্রচণ্ড জোরে কাশেন যাতে গলাটা ক্লিয়ার হয়ে যায় ফ্রম মিউকাস। তো এই জিনিসগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। এছাড়া যেটা সেটা হচ্ছে সাইনোসাইটিস হলে বা কাফ হলে পরে আমরা কিন্তু এই সমস্যাগুলো দেখতে পারি। কাফের কালার কিন্তু ক্রনিক কাফ হলে পরে যেটা হয় নর্মাল কালার কখনোই নয়, সেটা মেবি গ্রিন, মেবি কখনো কখনো ইয়েলো, কখনো কখনো ব্লাড স্টিং কিন্তু থাকতে পারে যদি ব্যাপারটা ড্রাইনেস অনেক বেশি জেনারেট করে যায় থ্রটের দিকে, রাইট? তো এইরকম সিচুয়েশন হলে পরে আমরা কি করব সেটা অবশ্যই মেডিসিনের ক্ষেত্রে আমরা জেনে নেব। তো এবার আমরা শুরু করছি পোস্ট নাজাল ড্রিপের ক্ষেত্রে। ওয়ান অফ দ্য ফ্যান্টাস্টিক কজ, the important causative mechanism which are the main backbone to happening the particular PND in human body. দেখুন, প্রথমে যেটা বলতে হবে সেটা হচ্ছে কোল্ড, কাফ অ্যান্ড কোল্ড। নর্মাল কোর্সে যে ধরনের কাফ অ্যান্ড কোল্ড চলছে, দেখুন এই মুহূর্তে অ্যাডিনোভাইরাসের ইনফেকশন চলছে। অ্যাডিনোভাইরাস ইটস এ কাইন্ড অফ আরএনএ ইনফেকশন। আরএনএ ইনফেকশনের ফলে কিন্তু নর্মাল কাফ অ্যান্ড কোল্ড আমাদের প্রায়ই হয়। অ্যাডিনোভাইরাস নয়, এরকম অনেক ধরনের ভাইরাস রয়েছে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস রয়েছে, যেগুলো আমাদের ক্ষেত্রে কমন কাফ অ্যান্ড কোল্ড তৈরি করে। পোস্ট নাজাল ড্রিপের ক্ষেত্রে ইনিশিয়েশন কিন্তু নাজাল ফ্লো, রাইট?
তো এক্ষেত্রেও কিন্তু ন্যাজাল ফ্লো তৈরি হবে। মেবি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, মেবি সাইনোসাইটিস হতে পারে। আমি বলছিলাম সাইনোসাইটিসের জন্য প্রথমে সাইনোসাইটিস, পরবর্তী ক্ষেত্রে সেটা পোস্ট ন্যাজাল ড্রিপের দিকে ট্রান্সফার হয়ে যায় বা কনভার্ট হয়ে যায়। যদি ধরুন এরকম হয় কোল্ড টেম্পারেচার, আশেপাশে টেম্পারেচারটা কোল্ড, যেমন ধরুন এই সময় কিন্তু ওয়েদারটা না গরম না ঠান্ডা, মানে দিনের বেলায় গরম থাকছে, রাত্রেবেলার দিকে ঠান্ডা লাগছে, বা সকালবেলায় ভোরবেলার দিকে ঠান্ডা থাকছে। তো এই একটা টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, প্লাস একটা ড্রাইনেস রয়েছে ইয়ারের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু প্রচণ্ড ইরিটেশন হতে পারে ন্যাজাল ক্যাভিটি, থ্রট, ব্যাক সাইড অফ দ্য ন্যাজাল ক্যাভিটি, এই সমস্ত জায়গা। ব্রাইট লাইটের ক্ষেত্রে কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। তো যে ক্ষেত্রে এক্সেসিভ লাইট যদি আলো চোখের মধ্যে পড়ে, ইটস কজিং এ ইরিটেশনস। স্পাইসি ফুড থেকে হতে পারে, মানে অ্যাসিডিটির কারণে হতে পারে। ইট মে কজড ডিউ টু দ্য প্রেগনেন্সির ফলে কিন্তু হতে পারে। বার্থ কন্ট্রোল পিল যদি আপনি কন্টিনিউয়াসলি নিতে থাকেন, বা হাই বিপির মেডিসিন যদি আপনি ক্রনিকলি নিতে থাকেন বহুদিন ধরে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ম্যানিফেস্টেশনটা হতে পারে। বয়স বেশি হলে পরে অবশ্যই পিএনডির সমস্যা দেখা যেতে পারে। লাস্ট বাট নট দ্য লিস্ট, ইন কেস অফ জিইআরডি, গ্যাস্ট্রোএসোফেগাল রিফ্লাক্স ডিজিজ, বা যেটাকে ক্রনিক অ্যাসিডিটি আমরা বলি বা ক্রনিক অ্যাসিড রিফ্লাক্স বলি, সেটা হলে পরেও কিন্তু আমরা এটা বা পিএনডি ফর্মেশন দেখতে পারবো। চলুন আমরা দেখিনি এবার এর সাইন অ্যান্ড সিমটমস কী আছে। দেখুন, সাইন অ্যান্ড সিমটমসের ক্ষেত্রে বলতে গেলে পরে প্রথমে যেটা বলতে হবে, এক্সেসিভ অ্যামাউন্ট অফ মিউকাস ফর্মেশন হয়, রাইট। এবার এই যে মিউকাস ফর্মেশনটা হচ্ছে, তার মানে কনস্ট্যান্ট আর্জ অফ ব্যাকটেরিয়াল ইনফেকশন ও ভাইরাল ইনফেকশন ও কমন ফ্লু ইনফেকশন হতে পারে। এবার ঘটনা যেটা সেটা হচ্ছে, ইটস নট এ কন্টিজিয়াস, পিএনডি ইজ এ নট এ কন্টিজিউয়াস ডিজিজ, বাট ইফ দ্য কজিটিভ মেকানিজম, মানে যে কারণে পিএনডি হয়েছে সেটা যদি কোনো ইনফেকশাস হয়, লাইক অ্যাজ অ্যাডিনোভাইরাস, লাইক অ্যাজ ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, তাহলে দ্য পারসন হু হ্যাজ সাফারিং উইথ পিএনডি ডিউ টু that particular viral or bacterial infection may can spread the virus or may can infect some other peoples who are coming in contact of him, যারা তার কন্ট্যাক্টে বা তার সংস্পর্শে আসবে। এবার বলছি, সিক্রেশন যদি প্রচুর পরিমাণে হয় এবং সেটা যদি ড্রেন্ড হয় গলার দিকে, তাহলে একটা কনস্ট্যান্ট আর্জ থাকবে, একটা কনস্ট্যান্ট হকিং থাকবে। সেক্ষেত্রে টু ক্লিয়ার আউট দ্য কাফ অ্যান্ড কোল্ড, টু ক্লিয়ার আউট দ্য বালগাম ফ্রম দ্য থ্রোট, সোর থ্রোট বা ক্রনিক কাফ যদি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা পোস্ট নাজাল ড্রিপ দেখতে পারি ম্যাক্সিমাম কেসে। এছাড়া ধরুন, ফিলিং অফ মিউকাস ড্রেনিং ইন দ্য থ্রোট, ফ্রিকোয়েন্টলি সোয়েলিং, ঘন ঘন গলার মধ্যে দিয়ে চলে যাচ্ছে। এবার এক্সেস অ্যামাউন্ট অফ যে সোয়েলিংটা হচ্ছে, আপনি যে গলার মধ্যে ঢোক গিলে ফেলছেন কাফটাকে, সেটা চলে যাচ্ছে স্টমাকে, এই যে বারবার স্টমাকে যাচ্ছে, দ্যাট কজিং দ্য ভমিটিং, সেটা কিন্তু আপনার ভমিটিংয়ের একটা বড় কারণ হতে পারে, বা গার্গলিং হতে পারে, হর্সনেস হতে পারে, বারবার গলাটা এরকম চুল করছে বা ইরিটেশন হচ্ছে, একটা খসখসে ভাব তৈরি হতে পারে। আর্জ অফ ক্লিয়ারিং দ্য থ্রোট, বারবার কফ ফর্মেশন হয়ে ড্রয়িং ডাউন হচ্ছে বাই দ্য থ্রোট, সেক্ষেত্রে থ্রোটের মধ্যে একটা কাফ ফিল আপ থাকবে, সেক্ষেত্রে একটা আর্জ থাকবে টু ক্লিয়ার আউট দ্য থ্রোট। ব্যাড ব্রেথ হতে পারে, যেহেতু পুট্রুড কাফ, মানে কাফ অলরেডি পিউট্রিফিকেশন হওয়া শুরু হয়েছে, পচা শুরু হয়েছে, সেক্ষেত্রে কালার চেঞ্জ হয়ে যাবে, অবশ্যই হবে গ্রিন বা অবশ্যই হবে ইয়েলো হচ্ছে সেকেন্ড স্টেজ অফ পুট্রেশনস। তাহলে সেক্ষেত্রে ওই কফ যদি গলার মধ্যে থাকে, তো হ্যালিটোসিস হওয়ার চান্সেস, হ্যালিটোসিস ইজ আর নাথিং বাট পুট্রুশনস অফ দ্য কফ, তাহলে সেক্ষেত্রে একটা ব্যাড ব্রেথ বা ব্যাড স্মেল কিন্তু তৈরি হতে পারে ফ্রম থ্রোট হুইচ ইজ কামিং আউট ফ্রম মাউথ অ্যান্ড নোজ। কাফ অ্যাগ্রাভেশনস অ্যাট নাইট, রাত্রেবেলার দিকে কিন্তু কাফ অ্যাগ্রাভেশনস দেখতে পাওয়া যায়। নসিয়া ভমিটিংয়ের কথা বললাম, মাথা ঘোরা বা বমির ভাব। কখনো কখনো পিএনডির ক্ষেত্রে মানে পোস্ট নাজাল ড্রিপের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে আমাদের যে ইউস্টিচিয়ান টিউবটা আছে না, কানের ভিতরে যে ইউস্টিচিয়ান টিউব, যেটা আমাদের মিডিল ইয়ার, মানে যেখানে মেলিয়াস ইনকাস স্টেপিস যে হাড়গুলো রয়েছে সেগুলোর সঙ্গে কানেক্ট হচ্ছে, সেই ইউস্টিচিয়ান টিউবের মধ্যে অনেক সময় ক্লগিং চলে আসে, সেক্ষেত্রে কিন্তু কানে একটা পেন জেনারেট হতে পারে ডিউ টু মিউকাস ক্লগিং আপ। তো সেক্ষেত্রে এটা কিন্তু পিএনডির ক্ষেত্রে ফরম্যাট হতে পারে। দিজ আর অল দ্য সাইন অ্যান্ড সিমটমস। নাও হোয়াট উইল বি দ্য ফ্যান্টাস্টিক হোমিওপ্যাথিক মেডিসিন। দেখুন, প্রথম হোমিওপ্যাথিক মেডিসিন হচ্ছে হাইড্রাস্টিস। দেখুন, হাইড্রাস্টিস পোস্ট নাজাল ড্রিপের ক্ষেত্রে ভেরি এফেক্টিভ যদি থিক অ্যান্ড রোপি সিক্রেশন হয়, মানে দড়ির মতন। ইনফ্যাক্ট সেম সিক্রেশন আমরা দেখতে পাবো কালিবাইক্রমের ক্ষেত্রে, সেক্ষেত্রেও আমরা থিক দেখব, সেক্ষেত্রেও আমরা রোপি দেখব, কিন্তু যেটা দেখবো সেটা হচ্ছে পরিমাণে কিন্তু খুব কম দেখবো। কিন্তু হাইড্রাস্টিসের ক্ষেত্রে কিন্তু পরিমাণটা কিন্তু অনেকটা বেশি হবে, রাইট। এক্ষেত্রেও কিন্তু পোস্টেরিয়ার ন্যাটস থেকে
থ্রটের দিকে। পোস্টেরিয়র নার্ভস মানে হচ্ছে এখানে অনেকটা এরকম জাল 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 মতন থাকে, একটা লেয়ার মতন, 3-4টে থাকের মতন, সেটাকে নার্ভস বলে, পোস্টেরিয়র নার্ভস। তো সেই পোস্টেরিয়র নার্ভস থেকে ধীরে ধীরে কিন্তু কফগুলো নিচের দিকে নেমে আসে। আমি ছবিগুলো দিয়ে দেবো, পিকচারগুলো আপনি দেখতে পাবেন। বাচ্চাদের ক্ষেত্রে যদি পিএনডি হয় সেক্ষেত্রে আমরা দেখবো বাচ্চারা ঘুম থেকে সাডেনলি ওঠার পর, মানে ঘুম থেকে চট করে উঠে পড়ে, কারণ হঠাৎ করে তাদের নাক বন্ধ হয়ে যায় কফের জন্য, অ্যাজ বিকজ কফ ইজ ড্রয়িং ডাউন টু দ্য থ্রোট, এবার গলার মধ্যে আটকে যায়, সঙ্গে সঙ্গে তারা ঘুম থেকে জেগে যায়। তো ডিউ টু দ্যাট ইজ পোস্ট নাজাল ড্রিপ। এই ক্ষেত্রে আমরা অবশ্যই হাইড্রাস্টিস নেওয়ার চেষ্টা করব। হাইড্রাস্টিস আমরা অবশ্যই মাদার টিংচার কন্ডিশনে নিতে পারি। হাইড্রাস্টিস আমরা মাদার টিংচার কন্ডিশনে নিলে আমরা অবশ্যই জাস্টিশিয়ার সঙ্গে অবশ্যই মিলিয়ে নেব, ইচিনেশিয়ার সঙ্গে, জাস্টিশিয়া ইচিনেশিয়ার সঙ্গে আমরা হাইড্রাস্টিস মিলিয়ে ইকুয়াল কম্বিনেশনে মিলিয়ে যদি আমরা নিতে পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু ভেরি এফেক্টিভ রেজাল্ট পাবো। এখানে ইচিনেশিয়া কিন্তু আপনার ইনফেকশন ক্লিয়ারের কাজ করবে, এখানে জাস্টিশিয়া আপনার এক্সেস মিউকাস ফর্মেশন যাতে না হয় সেটার দিকটা দেখবে। আর পোস্ট নাজাল ড্রিপ অফকোর্স ইন কেস অফ প্রফিউজড, থিক, ক্রাস্টি অ্যান্ড রোপি মিউকাসের প্রোডাকশন যাতে না হয় সেদিকটা খেয়াল রাখবে। পরবর্তী ক্ষেত্রে আসছি কালিবাইক্রম। আমি যেটা আগেও বলছিলাম, যদি এরকম অ্যামাউন্ট অফ মিউকাস কম হয়, রোপি এবং থিক হবে, কিন্তু যদি অ্যামাউন্ট অফ সিক্রেশন কম হয় বা অ্যামাউন্ট অফ বালগাম কম হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা কালিবাইক্রমের কথা ভাবতে পারি। ইনফ্যাক্ট এখানে কিন্তু সাইনোসাইটিস হওয়ার একটা চান্স থাকে। যদি পেশেন্ট ইজ সাফারিং উইথ সাইনোসাইটিস অ্যালং উইথ পিএনডি বা পোস্ট নাজাল ড্রিপ, দেন আমরা সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কালিবাইক্রমের কথা ভাবতে পারি। কালিবাইক্রম আমরা 30 পোটেন্সিতে নেওয়ার চেষ্টা করবো, 2 ফোঁটা করে দিনে 3 বার নেওয়ার চেষ্টা করবো। এক্ষেত্রে কিন্তু যেটা আমরা দেখব যে এক্সেস পরিমাণের পেন আর ডিস্ট্রেস পেশেন্টের কিন্তু ক্ষেত্রে থাকবে ফর ক্লিয়ারিং আউট দ্য থ্রট, ফ্রন্টাল সাইনাসের একটা ইনফ্লামেশন আমরা দেখতে পাবো। এরপরে থার্ড ইম্পর্টেন্ট এফেক্টিভ মেডিসিন হচ্ছে কোরালিয়াম রুব্রাম। কোরালিয়াম রুব্রাম আমরা অবশ্যই আমরা নেওয়ার চেষ্টা করব 30 পোটেন্সিতে। কোরালিয়াম রুব্রামের ক্ষেত্রে কিন্তু আমরা ইয়েলো কালারের মিউকাস দেখতে পাবো, মানে মিউকাস ইজ এ সেকেন্ড স্টেজ অফ পুট্রেশনস, ঠিক আছে। কোরালিয়াম রুব্রাম আমরা যেখানে নেব সেক্ষেত্রে কিন্তু যেহেতু সেকেন্ড স্টেজ, সেই ক্ষেত্রে ব্যাড ব্রেথ আমরা দেখতে পাবো, রাইট, যেটা আমি সিমটমসে বলছিলাম। কোরালিয়াম রুব্রামের ক্ষেত্রে আমরা যেটা দেখবো, নাক দিয়ে কফ ওঠাটা পুরো বন্ধ হয়ে গেছে, যা আসছে সমস্ত মুখ দিয়ে বা থ্রট দিয়ে, মুখ দিয়ে সমস্ত কফ টফগুলো বেরিয়ে আসছে। সেক্ষেত্রে যখনই আমরা নিঃশ্বাস নিচ্ছি গলাটার মধ্যে একটা ঠান্ডা ঠান্ডা অনুভূতি কিন্তু আমরা দেখতে পাবো। পেশেন্ট প্রচণ্ড পরিমাণে কাশি একটা অনুভূতি ফিল করে বা প্রচণ্ড পরিমাণে কাশতে হয়, এক্সেসিভ অ্যামাউন্ট অফ হকিং টু ক্লিয়ার আউট দ্য থ্রোট। পেশেন্টের কাশিটা কিন্তু স্প্যাজমোটিক হবে, মানে ঘন ঘন কন্টিনিউয়াস কাশি হবে, রাইট। কাফ ইজ ভেরি স্প্যাজমোটিক। সেক্ষেত্রে আমরা কোরালিয়াম রুব্রাম নেওয়ার চেষ্টা করবো। সেটা কোরালিয়াম রুব্রাম 30 পোটেন্সিতে নেবো, 2 ফোঁটা করে দিনে 3 বার নেওয়ার চেষ্টা করবো। তো যদি এক্সেস অ্যামাউন্ট অফ মিউকাস ড্রেনেজ হয় তাহলে আমরা উইজাল মিক্সচার কাফ সিরাপ নেওয়ার চেষ্টা করবো, আর দিনে 3 বার নেওয়ার চেষ্টা করবো, 1 ক্যাপ করে, 1 ঢাকনা করে, দ্যাট ইজ 15 ml বা 10 ml করে, রাইট। তো দিজ আর অল দ্য ফ্যান্টাস্টিক মেডিসিন, যেটা আপনার নিলে পরে আপনাদের পোস্ট নাজাল ড্রিপের সমস্যার সমাধান হয়ে যাবে। যদি আমার এই ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেওয়ার চেষ্টা করবেন। যারা চ্যানেলে নতুন, যারা চ্যানেলটা প্রথমবার ভিউ করছেন তাদের কাছে রিকোয়েস্ট, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনার সমস্ত বন্ধুবান্ধব আত্মীয় পরিজনের মধ্যে। যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার এই জার্নিতে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। এখনও অনেক ইনফরমেশন দেওয়া বাকি আছে, সঙ্গে থাকুন, জুড়ে থাকুন, দেখতে থাকুন। নিয়ে আসবো নতুন নতুন ইনফরমেশন, দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে অন্য কোনো ইনফরমেশনের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, বন্দে মাতরম, থ্যাংক ইউ ভেরি মাচ।